হ্যালো বন্ধুরা, বায়ো এলিভেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো সবাইকে গুড ইভিনিং। তো আশা করি সকলেই ভালো আছো। তো আমরা আগের দিন কিন্তু জিএনএম এএনএম এর কোশ্চেন সলভ করেছিলাম, সেটা পার্ট 1 ছিল। সেখানে কিন্তু আমরা 25টা কোশ্চেন সলভ করেছিলাম। তো আজকে কিন্তু আমরা পার্ট 2, মানে আজকেও আমরা সেই 25টা কোশ্চেন সলভ করবো। আর সেগুলো কিন্তু প্রত্যেকটাই সালের কোশ্চেন, 2021 সালে এগুলো এসেছিলো। আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট শিফটে, 2021 সালের ফার্স্ট শিফটে এসেছিলো। তো প্রত্যেকটা সালের কোশ্চেনই করানো হচ্ছে, এবং তোমরা আমার সাথে সাথে এই কোশ্চেনের অ্যান্সারগুলো নিজেদের খাতায় লেখার চেষ্টা করবে, এবং দেখবে কতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমাদের পারফেক্ট হচ্ছে, ঠিক আছে? আর কোশ্চেনগুলো খুব ইজিই হয়। যদি আমরা কেউ ক্লাস 9-10 ভালো করে লাইফ সায়েন্সটা পড়ে থাকি, তাহলে মোটামুটি সমস্ত কোশ্চেনের অ্যান্সারই পাওয়া যাবে, ঠিক আছে? তো তারপরেও যাদের প্রবলেম হচ্ছে, আমার এই চ্যানেলে ক্লাস 10-এর কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। ইভেন আমি যখন কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করাবো, তখন কিন্তু ডিটেলসে সলভ করাবো, সেখান থেকেও তোমরা কিন্তু টোটালটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। তো আগের দিন কিন্তু আমরা এই ক্লাস 9 আর 10 থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে, বা কত নম্বরের কোশ্চেন হবে এই জিএনএম এএনএম এ লাইফ সায়েন্স থেকে, আমরা কিন্তু টোটালটাই দেখেছিলাম, ঠিক আছে? এখানে পুরোটাই দেওয়া আছে, তো তোমরা পজ করে দেখে নেবে। চলো আমরা ডিরেক্টলি কোশ্চেনে চলে যাই। বলছে হুইচ হরমোন ডিলে লিপ সেনেসেন্স, বা পত্র মোচন বিলম্বিত করে কোন হরমোন? যদি আমরা পত্র মোচন বিলম্বিত করে, দেখো পত্র মোচন অক্সিন হরমোন তো হবেই না, কারণ অক্সিন হরমোন আমরা জানি যে অক্সিন হরমোন কী করে অগ্রস্ত প্রকটতা ঘটায়, অগ্রস্ত প্রকটতা ঘটায় অক্সিন হরমোন, তাই তো? এইবার চলে যাই সাইটোকাইনিন হরমোন। এই সাইটোকাইনিন হরমোন হচ্ছে পত্রমোচন বিলম্বিত করে, পত্র মোচন বিলম্বিত করে, বিলম্বিত করে, তাই তো? আচ্ছা, আর জিব্বাইলিন হরমোন কী করছিল? জিব্বাইলিন হরমোন কী করছিল? জিব্বাইলিন হরমোন আমাদের কী করছিল? জিব্বাইলিন হরমোন আমাদের ভ্রূণের, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, বীজের সুপ্তাদশা দূর করছিল। কী করছিল? জিব্বাইলিন হরমোন বীজের সুপ্তাদশা, বীজের সুপ্তাদশা, সুপ্তাদশা দূর করছিল, দূর করছিল। আর ফ্লোরিজেন কী আছে? ফ্লোরিজেন একটা প্রকল্পিত হরমোন, প্রকল্পিত হরমোন। আর যেটা কি করে? ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে। বোঝা গেল? তারপরে চলো তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে? অ্যান্সার হবে আমাদের বি নম্বরটা অ্যান্সার হবে, ঠিক আছে? তারপরে বলছে যদি কোনো শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n = 27 হয়, তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? তাহলে আমাদের এখানে কি বলছে? শস্য, শস্য মানে কি? আমরা জানি 3n, 3n কত হচ্ছে? 27। তাহলে 3n যদি 27 হয়, তাহলে n কত হবে? তাহলে n = 27/3, তাহলে হচ্ছে n = 9 হচ্ছে, তাই তো? এবার কি বলছে? তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা। তাহলে ডিম্বাণুতে আমরা জানি কি? ডিম্বাণুতে আমরা জানি n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে n মানে কত হচ্ছে? 9। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 9। তার মানে আমাদের উত্তর হচ্ছে এ নম্বরটা। তারপরে যদি চলে যায়, তারপরে আমাদের কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পূর্ণ করে? তাহলে কি হচ্ছে? কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পূর্ণ করবে? তাহলে আলু আমরা জেনারেলি, আলুর তো বীজ দেখতে পাই না, বীজের সাহায্যে কিন্তু হয় না, তাহলে এটাও হলো না। মূল, আলুর মূলের সাহায্যে অঙ্গজ জনন হয় না, তাহলে আর পাতার সাহায্যে তো হয়ই না। তাহলে আলুর অঙ্গজ জনন কিসের সাহায্যে হয়? আলুর অঙ্গজ জনন হয় কাণ্ডের সাহায্যে। আলু এক ধরনের মৃদগত কাণ্ড। কি বললাম? মৃদগত কাণ্ড, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। তারপরে চলে যাই আমরা। বলছে এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপের অনুপাত হলো। তাহলে আমরা জানি যে 3:1 হচ্ছে এক সংকর জননের মনোহাইব্রিডের ফিনোটাইপ অনুপাত, তাই তো? ফিনোটাইপ অনুপাত। তারপর হচ্ছে 9:3:3 কি? 9:3 হচ্ছে ডাইহাইব্রিড কষের ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাত। 2:1:1 এটা আমাদের জানি না, তাহলে আমরা কি পড়েছি? 1:2:1, এইটা হচ্ছে আমাদের এই
কি বলছে, এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতা, তাহলে অ্যান্সার কি হবে, বি হবে অ্যান্সার। এবার অসম্পূর্ণ প্রকটতা কি, আমরা জানি কি হচ্ছে, রেড কালারের কোনো ফুলের সাথে আমাদের কি হোয়াইট কালারের সন্ধ্যামালতী ফুলের যখন ক্রস করানো হয়, তাহলে এখানে আর এখানে গ্যামেট কি তৈরি হবে, ডব্লু। এই দুটো গ্যামেট তৈরি হবে, এখান থেকে যে ফুলটা তৈরি হয় সেটা হচ্ছে গোলাপি। গোলাপি কি, আর ডব্লু। এবার কি বলছে, দ্বিতীয় অংশ, তার মানে কি, এখানে যদি আমরা চেকার বোর্ড করি তাহলে কি হবে, চেকার বোর্ড করলে তাহলে এক জায়গায় হবে আর ডব্লু। তাহলে ফার্স্ট এখানে দেখে নিই, দেখো আর মানে এটা কি হবে, লাল। আর ডব্লু এই আর ডব্লু হবে গোলাপি। আর এখানে যদি আরেকটা দেখলে আমরা দেখব ডব্লু, এটা কি হবে, সাদা। তার মানে কি, লাল কতগুলো হলো, লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা, তার মানে 1:2:1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? তারপরে চলে যাই, মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে পারে, যেমন আমরা যখন ময়দা মেখে পাউরুটি তৈরি করি এবং ওই ময়দার সাথে যদি আমরা ইস্ট যোগ করি, তাহলে দেখবো আস্তে আস্তে সেটা ফুলে উঠছে। কেন ফুলে উঠছে, কোষোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট কোষ তৈরি করছে, এটা তো কখনোই হবে না। আর কি করছে, শৃঙ্খল থেকে কোষোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি করছে, এটাও হবে না। প্রচুর পরিমাণে ইস্টের উপস্থিতি হচ্ছে, তাও হবে না। অ্যাকচুয়ালি কি হয়, ওই যে ময়দা, ওই ময়দার মধ্যে ইস্ট সেদলে পরে ময়দা কি করছে, ইস্ট কি করে, সেই ময়দার থেকে কার্বোহাইড্রেট শোষণ করে নেয়, কি C6H12O6 শোষণ করে। এইবার এটা শোষণ করে ওরা কি তৈরি করে, এটা শোষণ করে CO2 তৈরি করে। আর এই CO2 তৈরি করলে পরে কিন্তু ময়দাটা আস্তে আস্তে ফুলে যায়। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে কোনটা, এই কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমাদের উত্তর হচ্ছে সি নম্বরটা। ঠিক আছে, তারপরে চলে যায়, ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে কি বলা হয়, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। ফার্স্ট আমাদের মনে রাখতে হবে অ্যাসেন্ট্রিক মানে যদি কোনো কোষে যদি কোনো ক্রোমোজোমের মানে সেন্ট্রোমিয়ার না থাকে, তাহলে নো সেন্ট্রোমিয়ার, তাহলে সেটাকে বলে অ্যাসেন্ট্রিক। এইবার কীরকম, ধরে নাও এটা একটা ক্রোমোজোম, এর কোথাও সেন্ট্রোমিয়ার নেই, তাহলে এটা হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, মানে সি নম্বরটা। তারপরে কি বলছে, মেটাসেন্ট্রিক, যদি কোনো ক্রোমোজোমের মিডিলে সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। যদি কোনো ক্রোমোজোমের এরকম হয় তাহলে সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বলছে, যদি কোনো ক্রোমোজোমের আরেকটু একদম একটা নিকটে চলে যায় তাহলে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি কোনো কোষের ক্রোমোজোমের একটা বাহু নেই তাহলে এটাকে বলা হবে টেলোসেন্ট্রিক। তাহলে কি বলছে, শেষ প্রান্তের কাছাকাছি প্রাথমিক খাঁজ, তাহলে প্রাথমিক খাঁজ কাকে বলা হয়, এই সেন্ট্রোমিয়ারকে প্রাথমিক খাঁজ বলা হয়। তাহলে একটা বাহুর কাছাকাছি যদি অবস্থান করে তাহলে কি সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে অ্যাক্রোসেন্ট্রিক কোথায় আছে, এ নম্বর আছে, তাহলে উত্তর হবে এ। তারপর যদি চলে যায়, নিচে কোন পর্যায়ে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয়, দেখো এটা পুরোটা ইন্টারফেস দশাতে কয়েকটা ভাগে ভাগ করা হয়, G1S আর এটা হচ্ছে G2। ঠিক আছে, আর তারপরে মাইটোটিক ফেজ আছে, তাহলে মাইটোটিক ফেজে তো আসবেই না। G1 দশাতে কি হয়, আরএনএ, প্রোটিন এগুলো তৈরি হয়, G2 দশাতেও তাই, কিন্তু এস দশাতেই কেবলমাত্র ডিএনএ ডবল হয়। আর কি হয়, সেন্ট্রোজোম বিভাজিত হয়, তাহলে এস দশাতেই ডিএনএ ডবল হয়। ঠিক আছে, তারপরে চলে যাই আমরা, কি বলছে, ডারউইনের মতবাদ কোন তত্ত্বটি স্বীকার করে না। দেখো ডারউইন কি বলেছিল, ডারউইন কিন্তু প্রাকৃতিক নির্বাচনের কথা বলেছিল, যে প্রকৃতি যাকে সিলেক্ট করবে সেটাই প্রাকৃতিক নির্বাচন। অস্তিত্বের জন্য সংগ্রাম, তোমাকে বেঁচে থাকতে গেলে এবারে বিভিন্ন রকমভাবে তোমাকে কিন্তু সংগ্রাম করতে হবে, সেটা অন্তঃপ্রজাতির সংগ্রাম হতে পারে, আন্তঃপ্রজাতির সংগ্রাম হতে পারে। এবার যারা এই সংগ্রামে বেঁচে থাকবে তারাই কিন্তু যোগ্যতমের উদ্বর্তন। তাহলে এই তিনটা জিনিসই কিন্তু কারা বলেছিল,
এই তিনটা জিনিসই কিন্তু বলেছিল ডারউইন। তাহলে কোনটা বলেনি অর্জিত বংশের উত্তরাধিকার, এটা কে বলেছিল? ল্যামার্ক। তাহলে এইটা কিন্তু ডারউইনের সূত্র মেনে চলছে না, তাহলে অ্যান্সার কি হবে? ডি নম্বরটা অ্যান্সার হবে। তারপরে চলে যাই আমরা, বলছে পুনরুৎপাদনের বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? তাহলে পুনরুৎপাদন কিন্তু এখানে আমাদের প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, এদের যে কোনো একটা পার্ট থেকে নতুন করে প্ল্যানেরিয়া তৈরি হতে পারে, তাহলে অ্যান্সার হবে ডি নম্বরটা। তারপরে মস্তিষ্কের কোন অংশ বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে? তাহলে মনে করো যে কোনটাকে আমরা গুরু মস্তিষ্কের সিংহদ্বার বলেছিলাম, যেখান দিয়ে ঘ্রাণ প্রবাহ ছাড়া সমস্ত রকম সংজ্ঞাবহ স্নায়ুগুলো প্রবাহিত হয়েছিল। তাহলে আমাদের মস্তিষ্কে এই পার্টটা যদি দেখি, এটা যদি একটা মস্তিষ্কে ভাবি আর এটা সূচনাকাণ্ড, তাহলে মস্তিষ্কের এই জায়গাটা কী ছিল? থ্যালামাস ছিল, তাই না? আর থ্যালামাসের মধ্যে দিয়ে সমস্ত সংজ্ঞাবহ স্নায়ুগুলো গুরু মস্তিষ্কে যাচ্ছিলো, তাহলে থ্যালামাসকে বলা হয় গুরু মস্তিষ্কের সিংহদ্বার বা রিলে সেন্টার। তাহলে উত্তর কী হবে? বি নম্বরটা হবে। তারপর যদি চলে যাই, নিচে কোনটি আরএনএ গঠনগত উপাদান নয়? বলছে যে দেখো, আরএনএ তৈরি করতে গেলে পরে আমাদের রাইবোস শর্করা লাগবে, তাহলে এটার নাম কি? রাইবোস শর্করা, রাইবোস সুগার। আর কি লাগছে? এই দুটো রাইবোস সুগারকে জয়েন করে রাখছিল কে? দুটো রাইবোস সুগারকে জয়েন করে রাখছিল ফসফরিক অ্যাসিড, তাই তো? তাহলে ফসফরিক অ্যাসিডও লাগছে, রাইবোস শর্করাও লাগছে। তাহলে আর কি লাগছে? আরএনএর মধ্যে থাকে এ, টি এর বদলে আরএনএ থাকে ইউরাসিল, ঠিক আছে? তার মানে টি থাকে না, কিন্তু এখানে টি এর ফুল ফর্ম কি? থায়ামিন। দেখো, থায়ামিন বেস আর ইউরাসিল বেস আরএনএর উপাদান নয়, তার মানে আরএনএতে তো ইউরাসিল থাকেই, তাহলে আরএনএ ইউরাসিল থাকে, তাহলে উত্তর কী হবে? এই থায়ামিন। তার মানে আরএনএতে এই থায়ামিন বেস থাকে না, থায়ামিনের পরিবর্তে কী থাকে? ইউরাসিল থাকে। হিঞ্জ সন্ধি অবস্থিত, হিঞ্জ মানে কি? হিঞ্জ মানে হচ্ছে কবজা সন্ধি। কবজা সন্ধি কোথায় আছে? কবজা সন্ধি আমাদের কোথায় আছে? এইটা যদি আমাদের হিউমেরাস হয় আর এই দুটো হচ্ছে রেডিয়াস আলনা, তাহলে এই জায়গাটা কবজা সন্ধি আছে, তার মানে এইটা কি হচ্ছে? হাঁটুতেও হতে পারে বা কুনিয়েও হতে পারে, তাহলে এখানে কি অপশান আছে? হাঁটু আছে, তার মানে ডি নম্বরটা হবে অ্যান্সার। ঠিক আছে, কাঁধে কি থাকে? বল ও সকেট। তারপরে চলে আসি, কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? তাহলে কোন ব্যাকটেরিয়া? দেখো ফার্স্ট কি বলেছে এখানে? ফার্স্ট বলেছে নাইট্রোব্যাক্টার। নাইট্রোব্যাক্টার কি করে অ্যাকচুয়ালি? নাইট্রোব্যাক্টার নাইট্রোসোমাস ক্লস্ট্রিডিয়াম থিওব্যাসিলাস। যদি আমরা এখানে অ্যান্সার দেখি, তাহলে আমরা এখানে কীরকমভাবে দেখব? দেখো ফার্স্ট অ্যামোনিয়া থেকে দেখো, অ্যামোনিয়া থেকে কিসে কনভার্ট করলো? অ্যামোনিয়া থেকে ফার্স্টে নাইট্রাইট, আর নাইট্রাইট থেকে নাইট্রেট। অ্যামোনিয়া থেকে যে ব্যাকটেরিয়াগুলো নাইট্রাইটে কনভার্ট করে তাদের উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস। আর নাইট্রাইট থেকে যে নাইট্রেটে কনভার্ট করে সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টার। বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো নাইট্রোসোমোনাস তো হচ্ছেই না, ঠিক আছে? নাইট্রোসোমোনাস হচ্ছেই না। আচ্ছা, থিওব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম কি? থিওব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম যদি হয়, থিওব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফিকেশন করে। থিওব্যাসিলাস কি? ডিনাইট্রিফিকেশন করে। এটা কি করে? ডিনাইট্রিফিকেশন করে। তাহলে কে অ্যান্সার হচ্ছে? এই নাইট্রোব্যাক্টারটা উত্তর হচ্ছে, তার মানে এটা হচ্ছে এ নম্বরটা। তারপর যদি চলে যাই, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার টাইপ বি টিকা হলো সংযুক্ত টক্সয়েড টিকা, নিষ্ক্রিয় জীবাণু। তাহলে আগে বোঝো নিষ্ক্রিয় জীবাণু মানে কি? কোনো জীবাণুকে মেরে ফেলে সেটাকে নিষ্ক্রিয় অবস্থায় বানানোর পরে সেটাকে টিকা হিসাবে ইউজ করে, সেটা হচ্ছে নিষ্ক্রিয়। টক্সয়েড টিকা মানে কি? জীবাণু থেকে রিলিজ করা যে টক্সিক পদার্থ সেটাকে কি হচ্ছে? টিকা হিসেবে ব্যবহার করা। জীবিত জীবাণুকে টিকা হিসেবে ব্যবহার করা। আর একটা হচ্ছে সংযুক্ত। তার মানে সংযুক্ত মানে কি? সংযুক্ত মানে হচ্ছে দুটো আলাদা আলাদা গ্রুপকে যুক্ত করে একটা টিকা বানানো। তো হিমোফাইলাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে এ, এটা হচ্ছে সংযুক্ত টিকা।
তারপর চলে আসি দেহের ভারসাম্য রক্ষা করে আমাদের লঘু মস্তিষ্ক, আমরা জানি, ঠিক আছে। আর এগুলো তো বলতে হবে না, এগুলো ক্লাস 10-এর বই আছে। এই কোশ্চেনটা ক্লাস 10 থেকে এসছে। কোন চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার। তারপরে চলে যাই আমরা, খ্রিসমাস ডিজিজের অপর নাম কি? খ্রিসমাস ডিজিজের অপর নাম কি? তাহলে যদি দেখি খ্রিসমাস ডিজিজের অপর নাম, এটাও আমরা খুব ইজিলি জানি। খ্রিসমাস ডিজিজের অপর নাম হচ্ছে আমাদের হিমোফিলিয়া বি। তাহলে আমাদের কি হচ্ছে? হিমোফিলিয়া বি হচ্ছে খ্রিসমাস ডিজিজের অপর নাম। তাহলে অ্যান্সার হচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? এটা আমাদের ক্লাস 10-এর থার্ড চ্যাপ্টারে আছে। তারপরে চলে যাই আমরা, লজ্জাবতী পাতার চলনকে কি বলা হয়? লজ্জাবতী কিসের জন্য হচ্ছে? স্পর্শর জন্য, স্পর্শ ব্যাপ্তি। তাহলে উত্তর হবে স্পর্শ ব্যাপ্তি। আলোক ব্যাপ্তি চলন হবে না, মানে আলোর জন্য যে চলন হয় সেটা আলোক ব্যাপ্তি চলন হবে না। তাপ ব্যাপ্তি চলন হবে না, ঠিক আছে। রাসায়নিক ব্যাপ্তিও হবে না। রাসায়নিক ব্যাপ্তি হয় সূর্য শিশির। তাপ, আলো কি হচ্ছে? সূর্যমুখী। আর তাপ হচ্ছে টিউলিপস। আর তাহলে স্পর্শ ব্যাপ্তি কি হচ্ছে? স্পর্শ ব্যাপ্তি হবে আমাদের লজ্জাবতী। তার উত্তর হবে সি নম্বরটা। তারপরে চলে আসি, কোন হরমোনটিকে অমরা থেকে ক্ষরিত হয় না? কোন হরমোনটি অমরা থেকে ক্ষরিত না? অমরা মানে হচ্ছে প্ল্যাসেন্টা। প্ল্যাসেন্টা কি বলছে? মায়ের গর্ভে এই থলির মধ্যে কোনো একটা বাচ্চা যে থাকে, সেই বাচ্চাটাকে যদি দেখি আমরা, তাহলে বাচ্চার সাথে মায়ের পেটে একটা নাড় যুক্ত থাকে, ঠিক আছে। এইটাকে বলা হয় প্ল্যাসেন্টা বা অমরা। এই অমরা থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? অমরা থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় যদি আমরা দেখি, এই অমরা থেকে হরমোনগুলো ক্ষরিত হয়, ফার্স্ট হচ্ছে এইচসিজি হরমোন ক্ষরিত হয়, ইস্ট্রোজেনও হরমোন ক্ষরিত হয়, প্রোজেস্টেরনও হরমোন ক্ষরিত হয়। তাহলে কোন হরমোন ক্ষরিত হয় না? এলএইচ, লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে, বা লিউটিট্রপিক হরমোন, ঠিক আছে। এই হরমোনটা ক্ষরিত হয় না, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তারপরে চলে আসি, মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশ উৎপন্ন জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত? তাহলে জিনোটাইপ আর ফিনোটাইপের সংখ্যা বলছে, মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশ উৎপন্ন জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত? তাহলে কিন্তু এইখানে দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয়, তাহলে দ্বিসংকর জনন প্রক্রিয়ায় যদি আমরা দেখি, তাহলে ফার্স্টে দেখো মেন্ডেলে যদি 9:3:3:1, এটা কি ছিল? ফিনোটাইপ। আর যদি এর জিনোটাইপ দেখি, তাহলে 1:2:1:4:, এইভাবে করেছিল, তাই তো। তাহলে যদি হয়, তাহলে আমরা কি এখান থেকে অ্যান্সারটা পাবো? তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি 9:3:3:1, তাহলে এইটা ছিল ফিনোটাইপ। তাহলে কয় রকমের হয়েছে? কয় রকমের হয়েছে? এটা 1 রকম, এটা 2 রকম, এটা 3 রকম, এটা 4 রকম, ঠিক আছে। তাহলে 4 রকমের ফিনোটাইপ তৈরি হয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার দেখে নিই, ফিনোটাইপ কোথায় 4 আছে? এখানেও ফিনোটাইপ 4 আছে, এখানেও ফিনোটাইপ 4 আছে, এখানেও ফিনোটাইপ 4 আছে। এবার চলে আসি জিনোটাইপ। জিনোটাইপ দেখো, তাহলে জিনোটাইপের যদি অনুপাত দেখি আমরা, তাহলে কি হয়েছিল? 1:2:, আচ্ছা লিখে নিই আরেকবার, 1:2:, ঠিক আছে, 2:4:, 1:2:1:1:2:1, তাহলে কত রকম হয়েছিল? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে টোটাল হচ্ছে 9 রকমের। তাহলে কোথায় 9 রকম আছে? দেখো এই জায়গাটায় এই অ্যান্সার আছে, ফিনোটাইপ 4 রকমের, জিনোটাইপ 9 রকমের। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ নম্বরটা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? 1:2:2:, 4:1:2, 2:1, এখানে এখানে 2:2 হতো, 2:1, ঠিক আছে, এটা না। এই হচ্ছে আমাদের অনুপাত, ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা, প্রথম জিনগত উপাদান কি? প্রথম যে জিনটা তৈরি ছিল সেটা ছিল আরএনএ, এটা জেনে রাখো। তাহলে সি অ্যান্সার হবে। তারপরে
বলছে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি? সমবৃত্তীয় অঙ্গ, তাহলে সমবৃত্তীয় অঙ্গ কি? যাদের সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে যাদের কাজ একই, গঠন আলাদা। তাহলে কাজ একই, গঠন আলাদা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের কি রকম হবে? দেখো, একই জায়গায় ছিল কিন্তু গঠনগত দিক দিয়ে তারা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে। সরি, এটা কি হচ্ছে? বিভিন্ন দিক থেকে, কাজের দিক থেকে তারা সেম জায়গায় আসে, ঠিক আছে? তাহলে সেটা কি? সেটা আমাদের হবে অভিসারী। সেটা আমাদের কি হবে? অভিসারী বিবর্তন। তার মানে কি? বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গায় মিলতে হচ্ছে, কোন দিক থেকে? কাজের দিক থেকে, বাট গঠন আলাদা হলেও, ঠিক আছে? তারপরে চলে যাই আমরা, শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়? তাহলে শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়? ইন্টাস্ট্রিয়াল কোষ, বা এটাকে লেডিকের কোষ বলা হয়, লেডিকের কোষ বলা হয়। তারপরে চলে যায় নিউক্লিয়াস গঠনকারী অঞ্চলটি দেখা যায়। তাহলে একটা ক্রোমোজোম যদি আঁকি, তাহলে ক্রোমোজোমের নিউক্লিয়াস গঠনকারী অঞ্চল কোথায় দেখা যাবে? এই জায়গাটা নিউক্লিওলার অর্গানাইজার, যে জায়গাটাতে স্যাটেলাইট থাকে, তাহলে সেই জায়গাটাতে স্যাটেলাইট অঞ্চলে দেখা যাবে আমাদের নিউক্লিওলাস উৎপাদনকারী অঞ্চল, ঠিক আছে? তারপরে চলে যায় ব্লাড ব্যাংকে রক্ততঞ্চক হিসাবে, মানে ব্লাড ব্যাংকে যাতে রক্তটা জমাট না বেঁধে যায় সেই জন্য কি ইউজ করা হয়? সোডিয়াম সাইট্রেট ইউজ করা হয়, ঠিক আছে? আর কেন সোডিয়াম সাইট্রেট ইউজ করা হয়? যা এই সোডিয়াম সাইট্রেট ব্লাডের সাথে খুব ইজিলি মিশে যায় এবং আমাদের শরীর সেটাকে অ্যাবজর্ব করে নিতে পারে, কোনো রিয়াকশন করে না। লাস্ট কোশ্চেন আজকের, বলছে আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকাণ্ড, মটর গাছের কাণ্ড কি জাতীয় অঙ্গ? তাহলে দেখো, প্রত্যেকের কিন্তু কাজ আলাদা বাট গঠন একই। তাহলে কাজ আলাদা, গঠন একই হলে সেটাকে বলে সমসস্ত অঙ্গ, ঠিক আছে? কাজ সমসস্ত অঙ্গ কি? গঠন সেম, ফাংশন ডিফারেন্স, ঠিক আছে? তাহলে সেটা হবে সমসত্ব অঙ্গ। তাহলে আজকে আমরা টোটাল 25টা কোশ্চেন সলভ করলাম, আর এটা কিন্তু 2021 সালের যে জিএনএম এএনএম পরীক্ষা তার সেকেন্ড শিফটে এসেছিলো। তো আশা করি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সহ কি তার থিওরি সমস্ত কিছুই ক্লিয়ার করে দিলাম। যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে বা ক্লাসগুলো পছন্দ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কী করবে? সেই ক্ষেত্রে আমাদের এই যে চ্যানেল বায়ো এলিভেট, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন বাড়ে, বা নেক্সট আমরা খুব ইজিলি ভিডিওগুলো আনতে পারবো, ঠিক আছে? আর কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ, শুভরাত্রি।